শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। বরাবরের মতো ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে কোনো একটা স্লাইডে আমরা এই তিনটা ছবি দেখেছিলাম। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে তিনটাই হচ্ছে কাস্টমারের জন্য কোম্পানির পক্ষ থেকে দেওয়া অফার। প্রথমটা হচ্ছে ফ্রি, তারপর একটা লিমিটেড টাইম অফার, কোনো একটা অফার হয়তো বা দিচ্ছে, আর শেষেরটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা কিনলে আর একটা ফ্রি। তো এখন কথা হচ্ছে যে এই টাইপের অফারগুলো কি কোম্পানি তার কাস্টমারকে সারা বছরের জন্য দিয়ে রাখে নাকি অল্প কিছু দিনের জন্য দেয়? ডেফিনেটলি কোম্পানি এই টাইপের অফারগুলা সারা বছরের জন্য দেয় না, কিছু সার্টেন সময়ের জন্য দেয়। তো এই স্বল্পকালীন যে উদ্দীপনা, এই উদ্দীপনাগুলোকে আমরা বলতে পারি বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার গতদিন আমরা পড়েছি, সংজ্ঞাটা আরেকবার একটু মনে করে নিই। পণ্য বা সেবার বিক্রয় বাড়ানোর জন্য স্বল্পকালীন উদ্দীপনামূলক যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয় তাকে বিক্রয় প্রসার বলে। আজকে এই বিক্রয় প্রসার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিক্রয় প্রসার অনেক বড় একটা টপিক, এটা কমপ্লিট করতে হয়তো বা আরো একটা লেকচার লেগে যেতে পারে। যাই হোক, এই পর্যায়ে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিক্রয় প্রসারের গুরুত্ব। অর্থাৎ আমরা বিক্রয় প্রসার যে এত মনোযোগ দিয়ে পড়ছি, এটা পড়ে আসলে কি কোনো লাভ আছে, কোনো সুবিধা আছে, এটা পড়ার কি কোনো প্রয়োজন আছে, সেটা আমরা এই স্লাইডে শিখব। তো প্রথম গুরুত্বটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে নতুন পণ্য ও ব্র্যান্ড পরিচিত করা। তোমরা নর্মালি চিন্তা করো যে বাজারে বিভিন্ন পণ্যের বিভিন্ন ব্র্যান্ড কিন্তু আছে, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন পণ্য নতুন ভাবে বাজারে ছাড়ে। তো নতুন পণ্যেও যখন কোনো নতুন পণ্য বাজারে আসে তখন কাস্টমাররা রেসপন্স কেমন করে? মনে করো তুমি একটা কাস্টমার, তুমি বাজারে গিয়েছো একটা পেস্ট কিনতে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে বাজারে ক্লোজ আপ আছে, পেপসোডেন্ট আছে, সেন্সোডাইন আছে, মেডিপ্লাস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক রিনাউন্ড ব্র্যান্ড কিন্তু বাজারে আছে পেস্টের। তো এই পেস্টের ভিড়ে দোকানদার তোমাকে এক্স ওয়াই জেড নামে একটা নতুন পেস্ট দিল, বললো যে এই পেস্টটা নতুন আসছে, চাইলে নিতে পারেন, খুব ভালো। তো এখন অ্যাজ এ কাস্টমার তোমার ফিডব্যাকটা কিরকম হবে? তুমি কি এই যে ভালো ভালো কমন যে সকল ব্র্যান্ড গুলো আছে পেস্টের, এইগুলা বাদ দিয়ে এক্স ওয়াই জেড পেস্ট কিনে নিয়ে আসবে? ডেফিনেটলি কিন্তু কিনবে না। কেন কিনবে না? কারণ এক্স ওয়াই জেড পেস্ট সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তোমার কোনো ইউজার এক্সপিরিয়েন্সও নাই, তোমার অন্য কোনো এক্সপিরিয়েন্সও নাই। এটা আদতে ভালো হবে কিনা, ভ্যালু ফর মানি হবে কিনা, এটা কিন্তু তুমি জানো না। যেহেতু জানো না, তুমি কিন্তু স্বাভাবিকভাবে এক্স ওয়াই জেড বাদ দিয়ে হয়তো বা পেপসোডেন্ট, ক্লোজ আপ কোনো একটা কিছু বাসায় কিনে নিয়ে আসবে। সো এই যে তোমার সামনে প্রোডাক্টটা উপস্থাপিত হওয়ার পরেও তুমি প্রোডাক্টটা কিনলে না, এটা এটা কি কোম্পানিটা চাইছিল? যে এক্স ওয়াই জেড কোম্পানির যে মালিক, সে কি এটা চাইছিল? সে কিন্তু এটা চায় না। সে চাইছে কি যে পেপসোডেন্টের মতোই আমার এক্স ওয়াই জেড পেজটাও মানুষ কিনবে। তো এই যে সমস্যাটা তৈরি হয়ে গেল, তুমি কিনলা না, তো এই সমস্যাটা সমাধানের জন্য কোম্পানিগুলো বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করতে পারে। কিরকম? তোমাকে বললো যে এক্স ওয়াই জেড পেস্ট একটা কিনলে একটা ফ্রি, তখন এবার তোমার রেসপন্সটা কিরকম হবে? স্বাভাবিকভাবে তুমি চিন্তা করবে যে নতুন একটা পেস্ট আসছে, দোকানদারও বলছে ভালো, একটা কিনলে আবার আরেকটা ফ্রিও পাওয়া যাচ্ছে, তো দেখি একবার ইউজ করে দেখি। 100 টাকার দামে যদি 200 টাকার প্রোডাক্ট পাই, খারাপ কি? আর খারাপ হলে কতই বা খারাপ হবে, এরকম কিন্তু একটা রেসপন্স তোমার মনের মধ্যে চলে আসবে, এবং আলটিমেটলি তোমার যে কনফিউশন ছিল সেটাকে সাইড করে হয়তো বা 90% কাস্টমার এক্স ওয়াই জেড এর প্রোডাক্টটা কিনে ফেলবে। তাহলে এই যে নতুন পণ্য তোমার কাছে ধরিয়ে দেওয়া হলো একটা কৌশলে, এই কৌশলটাই হচ্ছে বিক্রয় প্রসার কৌশল। এবং এই কৌশলটা কতক্ষণ পর্যন্ত চলবে? কোম্পানি চিন্তা করছে যে আমি তো মার্কেটে কেবল ছাড়লাম, তাহলে 6 মাস পর্যন্ত আমি একটার সাথে একটা ফ্রি দিয়ে রাখি। এই 6 মাসে যত কাস্টমার আছে বাংলাদেশের, সবাই এই এই হচ্ছে পেজটা সম্পর্কে জেনে যাবে, একটা কিনলে একটা ফ্রি, এই এই লোভে পড়ে হইলেও অ্যাটলিস্ট কিনবে, ট্রাই করবে। আর আমি তো প্রোডাক্ট ভালো বানিয়েছি, ট্রাই করলে সে হয়তো বা পজিটিভ একটা ইম্প্যাক্ট তার মধ্যে তৈরি হবে। ফার্দার তাকে আর একটা কিনলে আর একটা ফ্রি না দিলেও, যেহেতু আমি প্রোডাক্ট ভালো বানিয়েছি, সে এমনিতেই অ্যাট্রাকশনের পড়ে আমার এই পেজটা কিনে নিবে। সো নতুন পণ্য বা নতুন ব্র্যান্ড পরিচিতি করার ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলা কাস্টমারদেরকে স্বল্পকালীন এই টাইপের অফার গুলা দিয়ে থাকে। এতে হয় কি,
কাস্টমাররা নতুন পণ্য সম্পর্কে যে যতটুকু কনফিউশনে ছিল সেই কনফিউশনটাকে এক সাইডে রেখে ওই অফারের লোভে কাস্টমাররা এসে নতুন পণ্যটা কিনে ফেলে। সো নতুন পণ্য যখনই তুমি বাজারে ছাড়বে তুমি বিক্রয় প্রসার কৌশল হাতে নিতে পারো। এর সাথে বিজ্ঞাপন আছে বা হ্যান ত্যান যেগুলো আছে, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং করে, এগুলা করলে তো কাস্টমার পণ্য সম্পর্কে জানছেই। বাট তুমি যে অফারটা দিচ্ছ এই অফারটাও কিন্তু কাস্টমারের জন্য ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ। যাই হোক, পরেরটাতে যাই। তাৎক্ষণিক বিক্রি। এই যে অফারগুলা বলছি আমরা, বিক্রয় প্রসারের যে কার্যক্রমগুলো আমরা হাতে নিই সবই হচ্ছে স্বল্পকালীন এবং অল্প কিছুদিনের জন্য সেলস বুস্ট করার জন্য, সেলস ব্লাস্ট করার জন্য এই অফারগুলো দেওয়া হয়। তো অফারের লোভে পড়ে কাস্টমাররা কি করে, ওই অল্প কয়েকদিনের মধ্যে দুরুম দারুম পণ্য কিনতে থাকে, তাৎক্ষণিকভাবে বিক্রি বেড়ে যায়। তো কোনো কোম্পানি যদি চিন্তা করে যে আমি আগামী 6 মাসের মধ্যে বা আগামী 2 মাসের মধ্যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে 20% বা 30% বাড়াবো, তো কি করতে হবে? এরকম কিছু কৌশল আমি অ্যাপ্লাই করে দিলাম, কাস্টমাররা লোভে পড়ে সব পণ্য কিনে নিল, তাৎক্ষণিক বিক্রি হইলো, আমার কিছু প্রফিট হলো। দ্যাটস ইট। 3 নাম্বার যে গুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিযোগীর কৌশল ব্যর্থ করা। কিভাবে হতে পারে এটা? মনে করো তানিন প্লাস্টিকের চেয়ার খুব বিক্রি হচ্ছে ইদানিং, আরএফএল এর চাইতে তুলনামূলক হারে তানিনের চেয়ার বিক্রি হচ্ছে। আমরা জানি আরএফএল কোম্পানি অনেক বড় কোম্পানি, পুরাতন কোম্পানি, প্লাস্টিকের জগৎটা মূলত সূচনাই করেছে আরএফএল। তো ইদানিং দেখা যাচ্ছে যে তানিনের চেয়ার বেশি বিক্রি হচ্ছে, হয়তো বা তানিন চেয়ার গুলো আরএফএল এর চাইতে ভালো বানাচ্ছে বা দাম কম রাখছে, হতে পারে বিভিন্ন কারণ। এখন আরএফএল চিন্তা করলো যে আমার প্রতিযোগী, আমি এত বড় কোম্পানি আর আমাকে রেখে মানুষ তানিনের চেয়ার কিনছে, তানিনকে আমার ফল ডাউন করাইতে হবে। কিভাবে করাতে হবে? আরএফএল হঠাৎ করে একটা দুরুম করে ঘোষণা দিয়ে দিল যে আগামী 1 মাস মেয়াদি একটা অফার দিলাম, সেটা কি, একটা কিনলে আরেকটা ফ্রি, একটা চেয়ার কিনলে কাস্টমারকে আমি আরেকটা চেয়ার ফ্রিতে দিয়ে দিব। এখন তানিনের চেয়ার যারা কিনতো বা যারা কিনবে বা যারা কিনবে বলে সিদ্ধান্তহীনতার মধ্যে আছে বা আজকে যাব কালকে যাব ভাবছে, তারা তারা কি চিন্তা করবে? তারা চিন্তা করবে যে আরএফএল ঠিক আছে, তানিনের চেয়ার হইলো খুব ভালো, বাট আরএফএল তো খারাপ ব্র্যান্ড না, আরএফএলই তো প্লাস্টিক মার্কেটের লিডার ছিল বা এখনো আছে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে, চেয়ার হয়তো বা একটু 19-20 হয়েছে। সো যেহেতু এত বড় একটা অফার দিয়েছে যে একটা কিনলে আরেকটা ফ্রি, তাহলে দূর, তানিন এক সাইডে রেখে দিলাম, আমি কালকে যে আরএফএল এর 5টা চেয়ার নিয়ে আসবো, 5টা চেয়ার কিনলে 10টা পাওয়া যাবো। সো এতে কি হবে? ব্যবসায়িক ইম্প্যাক্টটা কিরকম আসবে? তানিনের চেয়ারের বিক্রয় কমে যাবে, তানিনের কাস্টমাররা সবাই দৌড়ে এসে আরএফএল এর চেয়ার কিনতে শুরু করে দিবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াইলো যে তানিনের ব্যবসায়িক কৌশলকে ফেল করাই দিল। কে ফেল করাই দিল? আরএফএল করাই দিল। কিভাবে? এই যে স্বল্প মেয়াদী একটা অফার দিয়ে। সো এই টাইপের প্রতিযোগীদের কৌশল ব্যর্থ করে দিতে আমরা কিন্তু বিক্রয় প্রসার কৌশল অ্যাপ্লাই করতে পারি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে বিক্রয় বাহিনীকে উৎসাহ দেওয়া। একটা কোম্পানির সেলসম্যান যারা থাকে, বিক্রয়ের সাথে যারা জড়িত থাকে, তারাই কিন্তু বিক্রির মাধ্যমে কোম্পানির ক্যাশ ইনফ্লো নিশ্চিত করে, কোম্পানির মানে কি বলবো, প্রফিটের জায়গাটা ধরে রাখে। সো যারা এত বড় ইম্পর্টেন্ট একটা কাজ করছে তাদেরকে উজ্জীবিত করে রাখতে হবে না, এই জন্য কোম্পানি কি করে থাকে, মাঝে মাঝে সেলস পার্সন যারা থাকে তাদেরকেও বিভিন্ন সময় বড় বড় অফার দিয়ে থাকে, যে ইনসেনটিভ দেয়, তারপরে হচ্ছে সেলস এর উপরে কি বলবো ইনক্রিমেন্ট দেয়, বিভিন্ন টাইপের। দেখা গেল বছর শেষে ঘুরতে নিয়ে গেল বিদেশে, সিঙ্গাপুরে নিয়ে গেল, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরতে নিয়ে গেল। তো বিক্রয় বাহিনী যারা আছে তারা এইসব অফার গুলা এনজয় করে এবং এই অফার গুলো এনজয় করার পরে তারা চিন্তা করে যে কোম্পানি আমাকে এত ভালোবাসছে, এত ভালো রাখছে, সো কোম্পানির জন্য আমাকে আরো ভালোভাবে কাজ করতে হবে, স্বাভাবিকভাবেই বিক্রয় কিন্তু বেড়ে যায়। সো এইভাবে বিক্রয় বাহিনীকে উৎসাহ দেওয়ার মাধ্যমে বিক্রয় প্রসার কৌশল অ্যাপ্লাই করে কোম্পানি কিন্তু এগিয়ে যেতে পারে। আর সবশেষে আমরা যদি বলি স্বল্প মেয়াদী উদ্দীপনা সৃষ্টি করে, এটা তো এতক্ষণ পর্যন্ত যা বললাম তার মূল কথাই হলো এটা স্বল্প মেয়াদী উদ্দীপনা, কারণ এই টাইপের অফার, এই টাইপের কার্যক্রম কোম্পানি সারা বছর চাইলেও ধরে রাখতে পারে না, কারণ এগুলো ব্যয়বহুল। তুমি একটা কাস্টমারকে একটার সাথে আরেকটা ফ্রি দিবে, সারা জীবন কি দিতে পারবে? তা পারবে না। হয়তোবা তোমার ব্যবসায়কে একটু চাঙ্গা করতে তুমি অল্প কিছুদিনের জন্য এটা করতে পারো, কাস্টমারকে তোমার কোম্পানিমুখী করার জন্য অল্প দিনের জন্য এটা করতে পারো, বাট তুমি সারা জীবন কিন্তু এত বড় বড় অফার চালু রাখতে পারবে না। এই জন্য এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী উদ্দীপনা সৃষ্টি করে। এখন আমরা দেখব যে বিক্রয় প্রসার হাতিয়ার, কৌশল বা পন্থা। গতদিন আমরা পড়েছিলাম বিপণন প্রসার হাতিয়ার, কৌশল বা পন্থা, আর আজকে আমরা পড়ছি বিক্রয় প্রসার হাতিয়ার, কৌশল বা পন্থা। দুইটা কিন্তু মিলিয়ে ফেলা যাবে না।
খুব মিল আছে, দেখতে বা পড়তে একই রকম, বাট রাত দিন তফাৎ, কোনো মিলই নেই। তো বিক্রয় প্রসার কৌশল বা পন্থা বা হাতিয়ার হচ্ছে তিনটা। একটা হচ্ছে ভোক্তাকে টার্গেট করে করা হয়, আমি যাব একটু পরে ডিটেইলে ঢুকবো। একটা হচ্ছে ভোক্তাকে টার্গেট করে করা হয়, মানে এমন কিছু কৌশল আমরা অ্যাপ্লাই করব যেখানে শুধু যেই জালে ধরা পড়বে শুধু ভোক্তা। আবার কিছু কৌশল অ্যাপ্লাই করব, কিছু ফাঁদ পাতবো যেটাতে ধরা পড়বে আমার পণ্য যারা বিক্রি করে, যেমন পাইকারি ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী আছে, যারা আমার পণ্য নিয়ে যে কাস্টমারের কাছে বিক্রি করে, তারা ধরা পড়বে। তারপরে আছে কারা? বিক্রয় বাহিনী, আমার সেলস স্টাফ যারা আছে, যারা আমার প্রোডাক্ট মার্কেটে সেল করে, তারা ধরা পড়বে। ধরা পড়বে বলতে মানে নেগেটিভলি নেওয়া যাবে না কথাগুলা, মানে আমি তাদেরকে টার্গেট করে আমার কৌশলটা আমি খাটাবো। সো চলো দেখে আসি সেই কৌশলগুলোর ডিটেল। প্রথমে যেটা আছে বলেছিলাম সেটা হচ্ছে ভোক্তা বিক্রয় প্রসার। এই কৌশলে একজন বিক্রেতা বা একজন উৎপাদক বা একজন উদ্যোক্তা এমন কিছু কৌশল ব্যবহার করে যেই কৌশলে শুধু আকৃষ্ট হবে ভোক্তারা, অর্থাৎ এইখানে বিক্রেতার টার্গেটে থাকে ভোক্তারা। এই জালে কিন্তু অন্য কেউ পড়বে না, সেলস পার্সনরা আসবে না, খুচরা পাইকারি ব্যবসায়ীরা আসবে না, কারণ এই অফারটা দেওয়া হয়েছে ভোক্তাদের জন্য। তো ভোক্তাদের অফারে কখনো কি সেলস পার্সন আসবে? তার কি কোনো লাভ আছে? লাভ নাই। সো এটাকে আমরা বলছি ভোক্তা বিক্রয় প্রসার। এইখানে একজন বিক্রেতা শুধুমাত্র ভোক্তাদের টার্গেট করে স্বল্প মেয়াদী কিছু উদ্দীপনামূলক অফার দিয়ে থাকে। তারপর হচ্ছে কারবার প্রসার। কারবারের সাথে জড়িত ব্যবসায়ী, যেমন পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, ডিলার, ডিস্ট্রিবিউটর, এরা যাতে আমার পণ্যটা বেশি বেশি বিক্রি করে, বিক্রি করার জন্য আগ্রহী হয়। তো এইটা করার জন্য আমি স্বল্প মেয়াদী যে সকল উদ্দীপনামূলক কার্যক্রম হাতে নিই, সেটাকে আমি বলছি কারবার প্রসার হাতিয়ার। আর লাস্ট হচ্ছে বিক্রয় বাহিনী প্রসার। অর্থাৎ আমি এমন কিছু কৌশল হাতে নিব, এমন কিছু অফার দিব, এমন কিছু কাজ করব যাতে আমার যারা বিক্রয় বাহিনী আছে তারা উজ্জীবিত হবে এবং কাজে বেশি বেশি মন দিবে, বেশি বেশি ফোকাস করবে, আমার কোম্পানির পক্ষে বেশি বিক্রি করবে। সো এই তিনটা হচ্ছে বিক্রয় প্রসার কৌশল, পন্থা বা হাতিয়ার। এই তিনটার মধ্যে প্রথমে কোনটা ছিল মনে আছে? প্রথমে ছিল হচ্ছে ভোক্তা বিক্রয় প্রসার। সো ভোক্তা বিক্রয় প্রসার সম্পর্কে এখন যদি আমরা সংজ্ঞাটা জানতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে চূড়ান্ত ভোক্তাদের পণ্য কিনতে উৎসাহিত করার জন্য স্বল্প মেয়াদে যে সকল উদ্দীপনামূলক কার্যক্রম হাতে নেওয়া হয় তাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। একটু আগে যখন আমি ছবি দেখাচ্ছিলাম তখনই বলেছিলাম যে ভোক্তা বিক্রয় প্রসারে একজন উদ্যোক্তা বা বিক্রেতা কাকে টার্গেট করে? টার্গেট করে হচ্ছে ভোক্তাকে। মানে সে যত যা কিছু করুক, যত অফার দিক, যাই কিছু করুক না কেন, তার টার্গেটটা থাকে ভোক্তাকে। সো এই সংজ্ঞাতেও সেটাই বলা হচ্ছে যে চূড়ান্ত ভোক্তাদের পণ্য কিনতে উৎসাহিত করার জন্য। কাদেরকে উৎসাহিত করার জন্য? চূড়ান্ত ভোক্তাদের, মানে আমার টার্গেটে আছে চূড়ান্ত ভোক্তা। তো চূড়ান্ত ভোক্তাদের পণ্য কিনতে উৎসাহিত করার জন্য স্বল্প মেয়াদে যে সকল উদ্দীপনামূলক কার্যক্রম হাতে নেওয়া হয় তাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। আশা করি ভোক্তা বিক্রয় প্রসার তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা আসি কারবার প্রসার হাতিয়ার। কারবার প্রসার হাতিয়ারের সংজ্ঞাটা কিরকম হবে? কারবারের সাথে সম্পৃক্ত পাইকারি ও খুচরা ব্যবসায়ীদেরকে পণ্য বা সেবা কিনতে আগ্রহী করতে স্বল্প মেয়াদে যে সকল উদ্দীপনামূলক কার্যক্রম হাতে নেওয়া হয় তাকে কারবার প্রসার হাতিয়ার বলে। তো কারবার প্রসার হাতিয়ারের ফোকাসে কে থাকে বলো তো? কারবার প্রসার হাতিয়ারের ফোকাসে থাকে হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়। ভোক্তা বিক্রয় প্রসার কৌশলের হাতিয়ারে কে, সরি, ভোক্তা বিক্রয় প্রসারের টার্গেটে কে থাকে? ভোক্তা। কারবার প্রসারের টার্গেটে কে থাকে? পাইকারি খুচরা ব্যবসায়ী। সো আশা করি বিষয়টা তোমরা আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছ। সো আলটিমেটলি পরের স্লাইডে যাওয়ার আগে আরেকবার বলছি যে কারবারের সাথে সম্পৃক্ত পাইকারি ও খুচরা ব্যবসায়ীদেরকে পণ্য বা সেবা কিনতে আগ্রহী করার জন্য স্বল্প মেয়াদে যে সকল উদ্দীপনামূলক কার্যক্রম হাতে নেওয়া হয় তাকে কারবার প্রসার বলে। and the last one was বিক্রয় বাহিনী প্রসার। অর্থাৎ আমার কোম্পানিতে যে বিক্রয় বাহিনী আছে তাদেরকে টার্গেট করে আমি যখন স্বল্প মেয়াদী উদ্দীপনা সৃষ্টি করব তখন এটা হয়ে যাবে বিক্রয় বাহিনী প্রসার। সো যেটা বললাম, ব্যবসায় জড়িত বিক্রয় কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টির লক্ষ্যে কোম্পানি স্বল্প মেয়াদে যে সকল প্রেষণামূলক কার্যক্রম হাতে নেয় তাকে বিক্রয় বাহিনী প্রসার বলে। বাহিনী বানানটা বাই মিস্টেক এখানে ভুল আছে, তোমরা ঠিক করে নিবে। সো এখন আমি আরেকটু রিভিউয়ে চলে যাচ্ছি। বিক্রয় প্রসার হাতিয়ার বা কৌশল তিনটা। একটা হচ্ছে ভোক্তা বিক্রয় প্রসার, যেখানে টার্গেটে থাকে ভোক্তা, এমন কিছু করা হয় যে ভোক্তারা
পণ্য কিনতে আগ্রহী হয়ে যায় ওই সময়ের মধ্যে। তারপরের টার্গেটে থাকে হচ্ছে পাইকারি খুচরা ব্যবসায়ী। এমন কিছু করা হয় যাতে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আমার পণ্য বেশি বেশি কিনে বেশি বেশি ভোক্তাদের কাছে বিক্রি করে। এটাকে আমরা বলছি কারবার প্রসার হাতিয়ার। এবং শেষ হচ্ছে বিক্রয় বাহিনী প্রসার। এখানে টার্গেটে থাকে আমার কোম্পানিতে নিযুক্ত সেলস পার্সনরা, যারা আমার পণ্য কাস্টমারের কাছে বিক্রি করে। তো আমি এমন কিছু করছি যাতে বিক্রয় বাহিনী উদ্দীপ্ত হচ্ছে এবং আমার পণ্যটা বিক্রি করছে। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা পুরো ক্লাসটা এনজয় করেছো, বুঝতে পেরেছো। অনেক বিষয় শিখেছি আজকে আমরা। ক্লাসটা একটু কঠিনও ছিল, বেশি ফোকাস করার দরকার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং স্টাডি করবে। আজকে আমরা যা পড়িয়েছি, এই পাঠ সংশ্লিষ্ট থিওরি পড়াগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং বাড়ির পড়া যেটা থাকবে সেটা হচ্ছে যে এই থিওরিটার পাশাপাশি সালের জ্ঞান এবং অনুশীলন অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা আগামী দিন পড়া কমপ্লিট করবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফাইনাল পরীক্ষার জন্য মন দিয়ে প্রিপারেশন নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।